তক শিব শঙ্কর কি অট্টহাস হেসেছে, যে জাগিল তার চিত্ত আজিকে, ভীম আনন্দে ভেসেছে। জীবন সপিয়া জীবনেশ্বর, পেতে হবে তব পরিচয়, তোমার ডঙ্কা হবে যে বাজাতে, সকল শঙ্কা করি জয়। ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে, প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে, ভালোই হয়েছে প্রভাত এসেছে, মেঘের সিংহ বাহনে, মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে, বজ্র শিখার দাহনে। তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লোভিব, সব সম্পদ খোয়ায়, মৃত্যুরে লব অমৃত করিয়া, তোমার চরণে ছোঁয়ায়। হৃদয় বাসনা পূর্ণ হলো, হৃদয় বাসনা পূর্ণ হলো, আজি মম পূর্ণ হলো। শুনো সবে জগৎ জানে, শুনো সবে জগৎ জানে, হৃদয় বাসনা পূর্ণ হলো, আজি মম পূর্ণ হলো। কি হেরিল শোভা নিখিল ভুবন নাথ, কি হেরিল শোভা
মাঝে বসে স্থির আসনে হৃদয় বাসনা পূর্ণ হলো। শুনো সবে জগৎ জানে শুনো সবে জগৎ জানে হৃদয় বাসনা পূর্ণ হলো। আজি মম পূর্ণ হলো। হৃদয় বাসনা পূর্ণ হলো। ও হৃদয় বাসনা পূর্ণ হলো। আজি মম পূর্ণ হলো। আকাশে আজ মেঘের ঘন ঘটা, কিন্তু হৃদয় আকাশ রবি করজ্জ্বল। এতক্ষণ পর্যন্ত জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে আমরা শুনছিলাম রবীন্দ্রনাথের গান ও তার কবিতা পাঠ। এবার আমরা চলে যাব রবীন্দ্র তীর্থে। সেখান থেকে সরাসরি সম্প্রচার করব প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠান। সঙ্গে থাকুন। বাবার মতো বড় হব কবে, দাদার মতো বড় হব কবে, এ এক অমোঘ মানসিকতা প্রত্যেক মানুষের মধ্যেই। কিভাবে ধরেছেন রবীন্দ্রনাথ ছোট বড় কবিতায়, সেটাই। এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে। দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তার এমনি বকে দেব, বলবো তুমি চুপটি করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষব পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নাবার জন্য করব না তো তারা। ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরুমশাই দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি বলেন সেলেট কোথা, দেরি হচ্ছে, বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। গুরুমশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে। খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব, কাজ করছি, গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয়, একলা যাব, করবো না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসে, হারিয়ে যাবে আমার কোলে চড়ো, আমি বলবো দেখছো নাকি মামা, হয়েছে যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে, তাই তো,
খোকা আমার সে খোকার নাই তো। যেদিন আমি প্রথম বড় হব, মা সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে, ভাববে কেন গোল শুনি নে ঘরে। আমি তখন চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে। মা দেখে তাই বলবে তাড়াতাড়ি, খোকা তোমার খেলা কেমন তর। আমি বলবো, মাইনে দিচ্ছি, আমি হয়েছি যে বাবার মতো বড়। ফুরোয় যদি টাকা, ফুরোয় খাবার, যত চাই মা এনে দেব আবার। আশ্বিনীতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজনতলার হাটে। বাবার নৌকো কত দূরের থেকে লাগবে সে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজাসুজি, খোকা তেমনি খোকাই আছে বুঝি। ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পরো। আমি বলবো, দাদা পড়ুক এসে, আমি এখন তোমার মতো বড়। দেখছো নাকি যে ছোট মাপ জামার পড়তে গেলে আট হবে যে আমার। এসো এসো সেই নবসৃষ্টির কবি, নবজাগরণ যুগ প্রভাতের রবি। গান এনেছিলে নবছন্দের তালে, তরুণী উষার শিশির স্নানের কালে। আলো আঁধারের আনন্দ বিপ্লবে। এবারের শিল্পী সঙ্গীতে দীপক রুদ্র।
উঠল ভোরে সারা গগন, যার সুরে গো যার গানে, তার তরে আজ গান খুঁজে পাই কোনখানে গো কোনখানে। কবির গানে কবি প্রণামে শ্রী দীপক রুদ্রের পর এবার শ্রী রাহুল মিত্র। শোনাও তাহারে আগমন
ভরে কবির চোখে গোটানো নব পরিচয়ে বিরহ ব্যথা যে হানি নব পরিচয়ে বিরহ ব্যথা যে হানি দূর হলো পাপে সঙ্গীত সৌরভে দূর আকাশে উড়বে দূর হলো পাপে সঙ্গীত সৌরভে দূর আকাশে উড়বে মনোৎসবে প্রথম যুগর হৃদয় দিগম্বরে গভীর কেবল পাখির গুজন উঠিছে কাননে আজি উত্তরোল উত্তর বায়ু তলা হয়েছে তটিনী সোনার আলো পড়িয়াছে জলে পুলকে উছলে ঢেউ ছল ছলে লক্ষ মানিক ঝলকি আচলে নেচে চলে যেন নটিনী কল কল্লোলে লাজ দিল আজ নারী কণ্ঠের কাকলি মৃণাল ভুজের ললিত বিলাসে চঞ্চলা নদী মাতে উল্লাসে আলাপে প্রলাপে হাসি উচ্ছ্বাসে আকাশ উঠিল আকুলে স্নান সমাপন করিয়া যখন কুলে উঠে নারী সকলে মহিষী কহিলা ওহো শীতে মরি সকল শরীর উঠেছে শিহরি জেলে দে আগুন হলো সহচরে শীত নিবারিব অনলে সখীগণ সবে কুড়াইতে কুটা চলিল কুসুম কাননে কৌতুক রসে পাগল পরাণী শাখা ধরি সবে করে টানাটানি সহসা সবারে ডাক দিয়া রানী কহে সহাস্য আননে ওলো তোরা আয় ওই দেখা যায় কুটির কাহার অদরে ওই ঘরে তোরা লাগাবি অনল তপ্ত করিব কর পদতল এত বলি রানী রঙ্গে বিফল হাসিয়া উঠিল মধুরে কহিল মালতী সকরুণতী হে কি পরিহাস রানী মা আগুন জ্বালায় কেন দেবে নাসি এ কুটির কোন সাধু সন্ন্যাসী কোন দিন জন কোন পরবাসী বাঁধিয়াছে নাহি জানি মা রানী কহে রোষে দূর করে দাও এই দিন দয়াময়ী রে অতি দুর্দম কৌতুকরত যৌবন মদে নিষ্ঠুর যত যুবতীরা মিলে পাগলের মতো আগুন লাগালো কুটিরে ঘন ঘোর ধুম ঘুরিয়া ঘুরিয়া ফুলিয়া ফুলিয়া উঠিল দেখিতে দেখিতে হু হু হুঙ্কারি ঝলকে ঝলকে উল্কা উকারি শত শত লোল যেও বা প্রসারী বন্যে আকাশ জুড়িল পাতাল ফুরিয়া উঠিল যেন রে জ্বালাময়ী যত নাগিনী ঘনা না চাইয়া অম্বর পানে মাতিয়া উঠিল গর্জন গানে প্রলয় মত্ত নমনীর কানে বাজিল দীপক রাগিনী প্রভাত পাখির আনন্দ গান ভয়ের বিলাপে টুটিল দলে দলে কাক করে কোলাহল উত্তর বায়ু হইল প্রবল কুটির হইতে কুটিরে অনল উড়িয়া উড়িয়া ছুটিল ছোট গ্রাম খানি লেহিয়া লইল প্রলয় লোলুপ রসনা জনহীন পথে মাঘের প্রভাতে প্রমোদ ক্লান্ত শত সখী সাথে ফিরে গেল রানী কুবলয় হাতে দীপ্ত অরুণ বসনা তখন সভায় বিচার আসনে বসিয়াছিলেন ভূপতি গৃহহীন প্রজা দলে দলে আসে দ্বিধা কম্পিত গদগদ ভাসে নিবেদিল দুঃখ সংকোচে ত্রাসে চরণে করিয়া বিনতি সভাসন ছাড়ি উঠি গেল রাজা রক্তিম মুখ সরমে অকালে পুষিলা রানীর আগার
কহিলা, মহিষী একই ব্যবহার, গৃহ জ্বালাইলে অভাগা প্রজার, বল কোন রাজ ধর্মে। রুষিয়া কহিলা রাজার মহিষী, গৃহ কহ তারে কি বোধে, গেছে গুটি কত জীর্ণ কুটির, কতটুকু ক্ষতি হয়েছে প্রাণীর, কত ধন যায় রাজ মহিষের এক প্রহরের প্রমোদে। কহিলেন রাজা উত্তত রোষ রুধিয়া দীপ্ত হৃদয়ে, যতদিন তুমি আছো রাজরানী, দিনের কুটিরে দিনের কি হানি, বুঝিতে নারিবে জানি তাহা জানি, বুঝাবো তোমারে নিদয়ে। রাজার আদেশে কিঙ্করী আসি ভূষণ ফেলিল খুলিয়া, অরুণ বরণ অম্বর খানি নির্মম করে খুলে দিল টানি। ভিখারি নারীর চিরবাসানি দিল রানী দেহে তুলিয়া। পথে লয়ে তারে কহিলেন রাজা, মাগিবে দুয়ারে দুয়ারে। এক প্রহরের লীলায় তোমার যে কটি কুটির হলো ছারখার, যত দিনে পারো সে কটি আবার গড়ি দিতে হবে তোমারে। বৎসর কাল দিলেম সময়, তারপরে ফিরে আসিয়া সভায় দাঁড়ায় করিয়া প্রণতি, সবার সম্মুখে জানাবে যুবতী, হয়েছে জগতে কতটুকু ক্ষতি, জীর্ণ কুটির নাশিয়া। তোমার কবিতা নহে কবিতা কেবল, সৃজিয়াছ মায়াঙ্কনে অপূর্ব মুকুর। কবিতা বৃত্তির আয়নায় রবীন্দ্র কবিতা ছবি আঁকলেন শ্রীমতী উর্মিলা সেন। এবার আবারও গানে ফেরা শ্রীমতী সুকন্যা নাথের রবীন্দ্র গান। একশো 56তম কবি প্রণামের এই শুভ মুহূর্তে আমরা এই মুহূর্তে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির প্রাঙ্গণে। আমাদের সঙ্গে রয়েছেন সম্মানীয় উপাচার্য অধ্যাপক সব্যসাচী বসু রায়চৌধুরী মহাশয়। প্রতি বছর দূরদর্শন যেমন সরাসরি এই জোড়াসাঁকো প্রাঙ্গণ থেকে বাংলা তথা দেশের এবং গোটা বিশ্বের রবীন্দ্র অনুরাগীদের জন্য এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করেন, তার আয়োজনে থাকেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। সেই কথাকে সূত্র ধরে স্যারের কাছে জিজ্ঞাসা যে স্যার, এই 25শে বৈশাখ কবির এই বিশেষ জন্মদিন পালনের মধ্যে যে তাৎপর্য সাধারণ মানুষ খুঁজে পায়, আপনি একজন অধ্যাপক তথা উপাচার্য রূপে কি মনে করেন এই দিন পালনের বৈশিষ্ট্যটি? এই দিন পালনের তাৎপর্য হচ্ছে এখানেই যে রবীন্দ্রনাথ তো বাঙালি জীবনে বা বহু ভারতীয়র জীবনে সারা বছর ধরেই থাকেন। শুধু 25শে বৈশাখ বা 22শে শ্রাবণ তাকে যে আমরা স্মরণ করি তা নয়, কারণ বোধহয় বাঙালির বা মানুষের এমন কোনো অনুভূতি নেই যেটা রবীন্দ্রনাথ যে সম্পর্কে লিখেছেন, যে অনুভূতিকে প্রকাশ করেছেন। কাজেই 25শে বৈশাখের সেদিক থেকে দেখলে হয়তো নতুন করে কোনো তাৎপর্য নেই, কিন্তু 25শে বৈশাখ আমাদের কাছে এই জন্য জরুরি যে এই দিনটাতে আমরা রবীন্দ্রনাথের নিজের যে লেখা, নিজের যে দর্শন, নিজের যে ভাবনা, যেমন ধরা যাক শিক্ষা নিয়ে তার যে ভাবনা, সেখানে শিক্ষা প্রণালী নিয়ে তিনি যে জরুরি কথাগুলো বলেছেন, আমরা যদি সেই কথাগুলোকে ফিরে দেখি তাহলে দেখতে পাবো যে বারবারই উনি এমন একটা ইঙ্গিত করেছেন যে সেখানে শুধুমাত্র আমাদের কতগুলো ডিগ্রিমুখী শিক্ষা, কতগুলো ডিগ্রি পাওয়ার জন্য শিক্ষা অর্জন করা, সেটা শিক্ষার্থীদের কাছে কখনোই অভিপ্রেত নয়। আসলে শিক্ষাটা যেন আমাদের চেতনা নিয়ে আসে, আমাদের মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। কারণ রবীন্দ্রনাথ আমাদের তো শুধু বাঙালির আত্মপরিচয় গড়তে সাহায্য করেননি, একই সঙ্গে বাঙালি হিসেবে, ভারতীয় হিসেবে আমাদের যেমন গর্বিত বোধ করতে শিখিয়েছেন। উত্তর দিয়ে অগ্রসর হয়ে আসছে অর্থহীন নিষ্ঠুর দুঃস্বপ্নকে মিথ্যা প্রমাণ করে দিতে। আলোক বিস্তীর্ণ করেছিল তার রাজত্ব, বুদ্ধিরূপ নিয়েছিল শান্ত সুন্দরের, কিন্তু অসমাপ্তির বিকৃতি লুকিয়েছিল কোথায়? সমস্ত শৃঙ্খলা ছিন্ন করে
সেই কদর্য বেরিয়ে এসে আবার তাণ্ডব নৃত্য করতে লাগলো, জানান দিল যে বিশ্ব সৃষ্টিতে এখনো সম্পূর্ণের আগমন হয়নি, এখনো তাকে বাধা দেবার জন্য উঠে পড়ছে আদিম অরণ্য ছায়ার পিশাচের দল। যতদিন না অন্তরের মধ্য থেকে দূরীকৃত হয় বর্বর, ততদিন কিছুতেই শান্তির আশা নেই। এর থেকে দেখতে পাওয়া যায় পীড়িত জগৎ হাত বাড়াচ্ছে আলোকের উৎসের দিকে, নাগাল পেয়েও নাগাল পাচ্ছে না। বিধাতার নিষ্ফলতা দুঃখে আকীর্ণ করছে তাঁর আপন রচনাকে, দিচ্ছে তার উপরে কালি ঢেলে। সেই আদিম, সেই ভয়ঙ্কর, সেই আত্মহিংস্রক, সেই নরঘাতী তার চিরকালের গহ্বরের থেকে হঠাৎ কখন আবার দেখা দেয়, বলে যে বর্বর এখনো মরেনি, কদর্য এখনো তার রাজ্যের জন্যে লড়াই করছে। যুদ্ধের দামামা উঠল বেজে, ওদের ঘাড় হলো বাঁকা, চোখ হলো রাঙা, কিড়মির করতে লাগলো দাঁত। মানুষের কাঁচা মাংসে জমের ভোজ ভর্তি করতে করতে বেরোলো দলে দলে। সবার আগে চলল দয়াময় বুদ্ধের মন্দিরে, তার পবিত্র আশীর্বাদের আশায়। বেজে উঠল তুরি ভেরি গড় গড় শব্দে, কেঁপে উঠল পৃথিবী। ধূপ জ্বলল, ঘণ্টা বাজল, প্রার্থনার রব উঠল আকাশে। করুণাময় সফল হয় যেন কামনা, কেননা ওরা যে জাগাবে মর্মভেদী আর্তনাদ, অভ্রভেদ করে ছিঁড়ে ফেলবে ঘরে ঘরে ভালোবাসার বাঁধন সূত্র, ধ্বজা তুলবে লুপ্ত পল্লীর ভস্য স্তূপে, দেবে ধুলোয় লুটিয়ে বিদ্যানিকেতন, দেবে চুরমার করে সুন্দরের আসন পীঠ। তাই তো চলেছে ওরা দয়াময় বুদ্ধের নিতে আশীর্বাদ। বেজে উঠল তুরি ভেরি গড় গড় শব্দে, কেঁপে উঠল পৃথিবী। ওরা হিসাব রাখবে মরে পড়ল কত মানুষ, পঙ্গু হয়ে গেল কয়জনা, তারই হাজার সংখ্যার তালে তালে ঘা মারবে জয় ডঙ্কায়। পিশাচের অট্টহাসি জাগিয়ে তুলবে শিশু আর নারী দেহের ছেঁড়া টুকরোর ছড়াছড়িতে। ওদের এই মাত্র নিবেদন যেন বিশ্বজনের কানে পারে মিথ্যা মন্ত্র দিতে, যেন বিষ পারে মিশিয়ে দিতে নিঃশ্বাসে। সেই আশায় চলেছে ওরা দয়াময় বুদ্ধের মন্দিরে, নিতে তার প্রসন্ন মুখের আশীর্বাদ। বেজে উঠছে তুরি ভেরি গড় গড় শব্দে, কেঁপে উঠছে পৃথিবী। বেজে উঠছে তুরি ভেরি গড় গড় শব্দে, কেঁপে উঠছে পৃথিবী, কেঁপে উঠছে পৃথিবী, কেঁপে উঠছে পৃথিবী। নমস্কার। বিশ্বকবি, বিশ্বপথিক, বিশ্বমানব। তিনি তার ঘরের মধ্যে আবদ্ধ থাকেননি, ঘুরে বেরিয়েছেন গোটা বিশ্বে, আর চরাচর মানুষ লোকে গোটা পৃথিবীর মানুষের কাছে, তাই তিনি বিশ্বকবি। এই ঐতিহাসিক মুহূর্তে আমরা এখন এমন একটি জায়গায় ঠাকুরবাড়ির ভিতরে একটি গ্যালারিতে দাঁড়িয়ে আছি, যে কথা আমরা সম্মানীয় উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী মহাশয়ের কাছে শুনবো, সেই ব্যাপারে যে আমরা ঠিক এখন কোথায় কিভাবে দাঁড়িয়ে আছি। স্যার,
আমরা দাঁড়িয়ে আছি রবীন্দ্রভারতী মিউজিয়ামের চতুর্থ গ্যালারি, যেটা হাঙ্গেরি গ্যালারি, সেখানে। এবং এই গ্যালারিটি 23শে বৈশাখ 1423-এ এটির উদ্বোধন করেন মাননীয় রাজ্যপাল শ্রী কেশরীনাথ ত্রিপাঠীজি, এবং একই সঙ্গে উপস্থিত ছিলেন হাঙ্গেরির বিদেশমন্ত্রী এবং হাঙ্গেরির রাষ্ট্রদূত, ভারতের রাষ্ট্রদূত। এবং এই গ্যালারিটি হয়েছে রবীন্দ্রনাথের হাঙ্গেরিতে পদার্পণের 90 বছর পূর্তি উপলক্ষে তারা এই আয়োজন করেছেন। এবং হাঙ্গেরির সরকারের, বিশেষ করে হাঙ্গেরির বিদেশ মন্ত্রকের সাহায্যে আমরা এই গ্যালারিটি নির্মাণ করতে পেরেছি। কারণ অনেকেরই স্মরণে থাকবে যে রবীন্দ্রনাথ হাঙ্গেরি গিয়েছিলেন 1920-এর দশকে, কিন্তু সেখানে যাওয়ার পরে উনি কিছুদিনের জন্য অসুস্থ হয়ে পড়েন। তার চিকিৎসারও ব্যবস্থা হয়, সেখানকার একটি স্যানাটোরিয়ামে তিনি ছিলেন তার স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য। এবং সেই সময়কার যে স্মৃতি বুদাপেস্ট শহরের এবং তার বালাটন অঞ্চলের, বালাটন যে হ্রদ আছে সেই হ্রদের পাশে যেখানে উনি থাকতেন, যেখানে একটি বৃক্ষ রোপণ করেছিলেন রবীন্দ্রনাথ, তারও কিছু কিছু ছবি আমরা এখানে কিছু দেখছি, নিদর্শন আমরা এখানে দেখতে পাবো। এবং এইটির মধ্য দিয়ে বোধহয় রবীন্দ্রনাথ যে বিশ্ব পথিক ছিলেন, বিশ্ব নাগরিক ছিলেন, সেটি যেমন প্রমাণ করে, আমার মনে হয় যে এর মধ্য দিয়ে হাঙ্গেরির সঙ্গে ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেটাকেও আমরা আরো বেশি সুদৃঢ় করতে পারবো। কারণ রবীন্দ্রনাথের থেকে বড় বোধহয় কোনো সাংস্কৃতিক দূত ভারতের কখনোই জন্মাননি। সেটা শুধু সংস্কৃতির ক্ষেত্রে না, বিশ্ব মানবতার বন্ধনেও। অবশ্যই, মানে এমন রাষ্ট্রদূত ভারত পেয়েছেন কিনা সেটা বলা খুব কঠিন। স্যার, আমরা তাহলে একটু দর্শকদের জন্য ঘুরে ঘুরে এই যে স্মৃতি বিজড়িত ছবিগুলি রয়েছে হাঙ্গেরি সরকারের পক্ষ থেকে এই গ্যালারিতে দেওয়া হয়েছে, সেগুলো একটু দেখি। এবং তারপরে আমাদের কাছে রয়েছে একটি অসম্ভব মন কাড়া জিনিস, যা রবি ঠাকুরের বক্তৃতা, যা তিনি ওখানে দিয়েছিলেন, তার কিছু অংশ আমরা দেখি। শুধু তাই নয়, আপনি দেখবেন এখানে রবি ঠাকুরের তার ব্যবহৃত, আমি পলাশকে অনুরোধ করব যে স্যারের বলার পাশাপাশি যদি আমাদের ক্যামেরায় পলাশ ভাই রয়েছেন, তিনি যদি একটু ঘুরিয়ে দেখিয়ে দেন। বলুন স্যার। এখানে দেখতে পাবেন যে রবি ঠাকুরের ওইখানে থাকাকালীন, হাঙ্গেরিতে থাকাকালীন উনি যে কলম, দোয়াত এগুলো ব্যবহার করেছিলেন, অন্যান্য যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করেছিলেন, সেগুলো হুবহু সেই ব্যবহৃত জিনিসগুলো এখানে রয়েছে। রয়েছে সেই সময়কার ওখানকার খবরের কাগজের কিছু নিদর্শন, এবং হাঙ্গেরিয়ান ভাষায় ওর যে লেখাগুলো অনুদিত হয়েছে আমরা এখানে দেখতে পাবো। এখানে ডান দিকে দেখতে পাবো। পলাশকে অনুরোধ করব যদি এই ডান দিকে বইগুলির উপরও দর্শকদের দৃষ্টি আকর্ষণ সে করতে পারে। সেগুলো স্যার অরিজিনাল ওখান থেকেই এনে দেওয়া, অরিজিনাল একদম ওরা আমাদের এখানে দিয়েছেন। এগুলো হচ্ছে সেই সমস্ত নিদর্শন যেখানে হাঙ্গেরিয়ান ভাষায় ওর যে লেখাগুলো অনুদিত হয়েছিল সেই পর্যায়ে, সেই লেখাগুলোকে আমরা এখানে খুঁজে পাবো। এবং পাবো দুর্লভ কিছু ছবি যেগুলো এখানে কখনো আমরা আগে হয়তোবা দেখিনি। এই ডান দিকে আমি একটু পলাশ ভাইকে অনুরোধ করব যদি তিনি আমাদের দর্শকদের জন্য এই ছবিগুলি একটু ঘুরিয়ে দেখিয়ে দেন। সঙ্গে আমরা রবীন্দ্রনাথের যে বক্তৃতার অংশ, সেই অংশটাও আমরা একটু দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আরেকটি জিনিস রয়েছে যে রবীন্দ্রনাথের সম্মানে ওখানকার বুদাপেস্টের মিউনিসিপ্যালিটির যিনি চেয়ারম্যান, তিনি যে নৈশভোজের আয়োজন করেছিলেন তার মেনুটিও এখানে রাখা আছে হুবহু।
রবীন্দ্রনাথের বক্তৃতা যা তিনি হাঙ্গেরিতে দিয়েছিলেন, এবং হাঙ্গেরিয়ান সরকার আমাদের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এই গ্যালারিতে সেই অরিজিনাল বক্তৃতা দিয়েছেন, যা আমরা এখন শুনছি। And never to allow this sublime opportunity to be sold in the slave markets for the cheap price of individual profit or be shattered away by the আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক, তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে, তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বন, তাদের খেতে যখন তিসি ধরে মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা মোদের হাতে দক্ষিণ হাওয়া ছোটে, তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, মোদের বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। না, আমি আজকে এসেছি পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি হয়ে, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হয়ে এখানে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করতে। ফলে এটা একটা সরকারি কর্মসূচি, এর সঙ্গে আমার যে মানে সংস্কৃতি চর্চা তার প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, আমি 25শে বৈশাখ সকালে আসাটা, এই যে সরকারের প্রায় প্রত্যেক বছরই আমি এসেছি, এটা আমার কাছে খুব একটা বাড়তি পাওনা, এবং আমার মন এতে খুবই আমার ভালো লাগে, এবং সকালে একটা অন্যরকম পরিবেশ থাকে, এটা আসতে পেরে আমার ভালো লাগে। স্যার, একটি প্রশ্ন, যে রবীন্দ্রনাথ এতদিন, আজকে 156তম জন্ম জয়ন্তী আমরা পালন করছি, আজও তিনি অপরিহার্য। আপনি একজন বিশেষ নাট্য ব্যক্তিত্ব হিসেবে কিভাবে দেখেন? না, আমি মনে করি রবীন্দ্রনাথ, এই যে আমরা যে কথাবার্তা বলতে পারছি এখনো, এই উত্তর বিশ্বায়ন যুগেও বাংলা বা বাঙালির যে চেহারা ক্রমশ যেদিকে যাচ্ছে, কিন্তু তার যে ধারণ, যেটা ধরে রাখা, সেটা একমাত্র তার জন্যে। চিরনূতনের দিল ডাক, 25শে বৈশাখ হে নূতন। আকাশে আজ মেঘের সঞ্চার ছিল, কিন্তু ধীরে ধীরে তা কেটে যাচ্ছে। আকাশ এখন রবি প্রদীপ্ত। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে আমাদের চলাচল এবার রবীন্দ্র তীর্থের অভিমুখে। সঙ্গে থাকুন কলকাতা দূরদর্শনের। 1 বছর যায়, 2 বছর যায়, বুড়োর নাম সবাই ভুলেই গেল। কিশনলাল হলো রাজবাড়ির পুতুলহাটের সর্দার। বুড়োর মন ভাঙল, বুড়োর দিনও চলে না। শেষকালে তার মেয়ে এসে তাকে বললে, তুমি আমার বাড়িতে এসো। জামাই বললে, খাও দাও, আরাম করো, আর সবজির ক্ষেত থেকে গরু বাছুর খেদিয়ে রাখো। নতুন কাল এসেছে, সে কথা বুড়ো বোঝে না। তেমনি সে বোঝে না যে তার নাতনির বয়স হয়েছে 16। মাঝে মাঝে গাছতলায় বসে যেখানে ক্ষেত আগলায় আর ক্ষণেক ক্ষণেক ঘুমে ঢুলে পড়ে, সেইখানে নাতনি গিয়ে তার গলা জড়িয়ে ধরে। বুড়োর বুকের হাড়গুলো পর্যন্ত খুশি হয়ে ওঠে। সে বলে, কি দাদি, কি চাই? নাতনি বলে, আমাকে পুতুল গড়িয়ে দাও, আমি খেলবো। বুড়ো বলে, আরে ভাই, আমার পুতুল তোর পছন্দ হবে কেন? নাতনি বলে, তোমার চেয়ে ভালো পুতুল কে গড়ে শুনি? বুড়ো বলে, কেন, কিশনলাল? নাতনি বলে, ইস, কিশনলালের সাধ্যি।
দুজনেরই কথা কাটাকাটি কতবার হয়েছে, বারে বারে একই কথা। শেষকালে বুড়ো তার ঝুলি থেকে মাল মশলা বের করে, চোখে মস্ত গোল চশমাটা আঁটে, নাতনিকে বলে, কিন্তু দাদি ভুট্টা যে কাকে খেয়ে যাবে? নাতনি বলে, দাদা আমি কাক তাড়াবো। বেলা বয়ে যায়, দূরে ইঁদারায় বলদে জল টানে, তার শব্দ আসে, নাতনি কাক তাড়ায়, বুড়ো বসে বসে পুতুল করে। বুড়োর সকলের চেয়ে ভয় তার মেয়েকে, সেই গিন্নির শাসন বড় কড়া, তার সংসারে সবাই থাকে সাবধানে। বুড়ো আজ এক মনে পুতুল গড়তে বসেছে। হুঁশ হলো না, পিছন থেকে তার মেয়ে ঘন ঘন হাত দুলিয়ে আসছে। কাছে এসে যখন সে ডাক দিলে, চশমাটা চোখ থেকে খুলে নিয়ে অবোধ ছেলের মতো তাকিয়ে রইলে। মেয়ে বললে, দুধ দেওয়া পড়ে থাক, আর তুমি সুভদ্রাকে নিয়ে বেলা বইয়ে দাও। কত বড় মেয়ে, ওর কি পুতুল খেলার বয়স? বুড়ো তাড়াতাড়ি বলে উঠল, সুভদ্রা খেলবে কেন? এই পুতুল রাজবাড়িতে বেচবো। যেদিন আমার দাদির বর আসবে, সেদিন তো ওর গলায় মোহরের মালা পরাতে হবে। আমি তাই টাকা জমাতে চাই। মেয়ে বিরক্ত হয়ে বলে, রাজবাড়িতে এ পুতুল কিনবে কে? বুড়োর মাথা হেঁট হয়ে গেল, চুপ করে বসে রইল। সুভদ্রা মাথা নেড়ে বললে, রাজবাড়িতে দাদার পুতুল কেমন না কেনে দেখব। দুদিন পরে এক কাহন সোনা এনে মাকে বললে, এই নাও আমার দাদার পুতুলের দাম। বুড়ো হাসতে হাসতে বললে, দাদি তবু তো তোর দাদা এখন চোখে ভালো দেখে না, তার হাত কেঁপে যায়। মা খুশি হয়ে বললে, এমন 16টা মোহর হলেই তো সুভদ্রার গলার হার হবে। বুড়ো বললে, তার আর ভাবনা কি? সুভদ্রা বললে, দাদা ভাই আমার বরের জন্য তো ভাবনা নেই। বুড়ো হাসতে লাগলো, আর চোখ থেকে এক ফোঁটা জল মুছে ফেললে। বুড়োর যৌবন যেন ফিরে এলো। সে গাছতলায় বসে পুতুল গড়ে, আর সুভদ্রা কাক তাড়ায়, আর দূরে ইঁদারায় বলদে ক্যাঁ কোঁ করে জল টানে। একে একে 16টা মোহর গাঁথা হলো, হার পূর্ণ হয়ে উঠল। মা বললে, এখন বর এলেই হয়। সুভদ্রা বললে, দাদা ভাই বর ঠিক আছে? দাদা বললে, বলতো দাদি কোথায় পেলি বর? সুভদ্রা বললি, যেদিন রাজবাড়িতে গেলেম। দাদি বলে, কি চাই? আমি বললেম, রাজকন্যাদের কাছে পুতুল বেচতে চাই। সে বলে, এ পুতুল এখনকার দিনে চলবে না, বলে আমায় ফিরিয়ে দিলে। একজন মানুষ আমার কান্না দেখে বললে, দাও তো ওই পুতুলের একটু সাজ ফিরিয়ে দিই, বিক্রি হয়ে যাবে। সেই মানুষটিকে তুমি যদি পছন্দ করো দাদা, আমি তাহলে তার গলায় মালা দিই। বুড়ো বললে, সে আছে কোথায়? সুভদ্রা বললে, ওই যে বাইরে পিয়াল গাছের তলায়। বর এলো ঘরের মধ্যে। বুড়ো বললে, এই যে কিষণলাল। কিষণলাল বুড়োর পায়ের ধুলো নিয়ে বললে, হ্যাঁ আমি কিষণলাল। বুড়ো তাকে বুকে চেপে ধরে বললে, ভাই একদিন তুমি কেড়ে নিয়েছিলে আমার হাতের পুতুলকে, আজ নিলে আমার প্রাণের পুতুলটিকে। নাতনি তার গলা জড়িয়ে ধরে বললে, দাদা তোমাকে শুদ্ধ। নমস্কার। রবীন্দ্র তীর্থ আয়োজিত তোমার প্রকাশ হোক
কবি প্রণাম অনুষ্ঠানে স্বপ্নাদের আবৃত্তির পর এবার সঙ্গীতে শ্রীপর্ণা চক্রবর্তী। মাধুরীলতা, রেণুকা, মীরা এবং দুই ছেলে রথীন্দ্রনাথ ও সৌমেন্দ্রনাথ, অর্থাৎ সপরিবারেই রবীন্দ্রনাথ। 1912 সালের জুন মাসে রবীন্দ্রনাথ ইংল্যান্ডে পৌঁছলেন। সঙ্গী রথীন্দ্রনাথ, প্রতিমা দেবী, সৌমেন্দ্রনাথ দেব বর্মন। কবির সঙ্গে ছিল গীতাঞ্জলির 53টি কবিতা, গীতিমাল্যর 15টি, নৈবেদ্যর 17টি, খিয়া কাব্যগ্রন্থের 11টি, শিশু আর কল্পনা, চৈতালি, উৎসর্গ ও অচলায়তনের 1টি করে কবিতা। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী পৃথিবী জাতীয়তাবোধের উন্মত্ততায় ক্রমশ হারিয়ে ফেলতে থাকে বিশ্বভ্রাতৃত্বের ভাবনা। তাই পরাধীন দেশের এক কবি তার জাতির অসহায় উৎপীড়নের সমর্পণে সমব্যথী হয়েও বিশ্ব ভ্রাতৃত্বের পথ ভুললেন না। দেশে দেশে সেই কথা বোঝবার আপ্রাণ চেষ্টা করতে লাগলেন তিনি। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে রবীন্দ্রনাথের অনেকটা সময় কেটেছে
এরকম একটি সুন্দর সকালে ভৈরবী রাগের ওপরে এই গান যখন শুনি তখন মনটা ভরে ওঠে। কবি প্রণামে কবির গানের মধ্যে দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানালেন শ্রীপর্ণা চক্রবর্তী। এবার রবীন্দ্র কবিতায় প্রণতি ঠাকুর। নমস্কার। পুনশ্চ কাব্যগ্রন্থের কবিতা রংরেজিনি। শঙ্করলাল দিগ্বিজয়ী পণ্ডিত, শানিত তার বুদ্ধি সেন পাখির চঞ্চুর মতো। বিপক্ষের যুক্তির উপর পড়ে বিদ্যুৎ বেগে, তার পক্ষ দেয় ছিন্ন করে ফেলে তাকে ধুলোয়। রাজবাড়িতে নৈয়ায়িক এসেছে দ্রাবিড় থেকে, বিচারে যার জয় হবে সে পাবে রাজার জয়পত্রী। আহ্বান স্বীকার করেছেন শঙ্কর। এমন সময় চোখে পড়ল পাগড়ি তার মলিন। গেলেন রংরেজির ঘরে। কুসুম ফুলের ক্ষেত, মেহেদি বেড়ায় ঘেরা, প্রান্তে থাকে জসিম রংরেজি। মেয়ে তার আমিনা, বয়স তার 17। সে গান গায় আর রং বাঁটে, রঙের সঙ্গে রং মেলায়। বেনিতে তার লাল সুতোর ঝালর, চলি তার বাদামি রঙের, শাড়ি তার আসমানি। বাপ কাপড় রাঙায়, রঙের বাটি জুগিয়ে দেয় আমিনা। শঙ্কর বললে, জসিম পাগড়ি রাঙিয়ে দাও জাফরানি রঙে, রাজসভায় ডাক পড়েছে। কুলকুল করে জল আসে নালা বেয়ে কুসুম ফুলের খেতে। আমিনা পাগড়ি ধুতে গেল নালার ধারে, তুঁত গাছের ছায়ায় বসে। ফাগুনের রৌদ্র ঝলক দেয় জলে, ঘুঘু ডাকে দূরের আম বাগানে। ধোয়ার কাজ হলো, প্রহর গেল কেটে। পাগড়ি যখন বিছিয়ে দিলে ঘাসের পরে, রংরেজিনি দেখলে তারই কোণে লেখা আছে একটি শ্লোকের একটি চরণ। তোমার শ্রীপদ মোর ললাটে বিরাজে। বসে বসে ভাবলো অনেকক্ষণ। ঘুঘু ডাকতে লাগলো আমের ডালে। রঙিন সুতো ঘরের থেকে এনে আরেক চরণ লিখে দিল। পরশ পাইনে তাই হৃদয়ের মাঝে। দুদিন গেল কেটে, শঙ্কর এলো রংরেজির ঘরে। শুধালো, পাগড়িতে কার হাতে লেখা? জসিমের ভয় লাগলো মনে। সে বললে, অবুঝ আমার মেয়ে, মাপ করো ছেলে মানুষই। চলে যাও রাজসভায়, সেখানে এই লেখা কেউ দেখবে না, কেউ বুঝবে না। শঙ্কর আমিনার দিকে চেয়ে বললে, অহংকারের পাকে ঘেরা ললাট থেকে নামিয়ে এনেছো শ্রীচরণে স্পর্শখানি হৃদয় তলে, তোমার হাতের রাঙা রেখার পথে। রাজবাড়ির পথ আমার হারিয়ে গেল, আর পাবো না খুঁজে। সাধ যায় তব কবি
তুলিছে বিচিত্র তব বাণী আমার চিত্তে তোমার সৃষ্টি খানি রচিয়া তুলিছে বিচিত্র তব বাণী তারি সাথে প্রভু মিলিয়া তোমার প্রীতি জাগায় তুলিছে আমার সকল গীতি তারি সাথে প্রভু মিলিয়া তোমার প্রীতি জাগায় তুলিছে আমার সকল গীতি আপনারে তুমি দেখিছ মধুর রসে আমারও মাঝারে নিজের করিয়া দান হে মোর দেবতা হে মোর দেবতা ভরিয়ায় দেহ প্রাণ কি অমৃত তুমি চাহ করিবারে পা হে মোর দেবতা হে মোর দেবতা তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব বাতাস আলো গেল মরে কিরে দুর্দৈব লড়বে কে আয় ধ্বজাবে গান আছে যার ওঠ নাগে চলবি যারা চল রেধে আয়নার নিঃশঙ্ক ধুলায় পড়ে রইল চেয়ে ওই যে অভয় শঙ্খ চলেছিলেম পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ্য খুঁজি সারা দিনের পরে কোথায় শান্তি স্বর্গ এবার আমার হৃদয় ক্ষত ভেবেছিলেম হবে গত ধুয়ে মলিন চিহ্ন যত হব নিষ্কলঙ্ক পথে দেখি ধুলায় নত তোমার মহাশঙ্খ আরতি দ্বীপ এই কি জ্বালা এই কি আমার সন্ধ্যা গাঁথব রক্ত জবার মালা হায় রজনীগন্ধা ভেবেছিলেম যোঝাযোঝি মিটিয়ে পাবো বিরাম খুঁজি চুকিয়ে দিয়ে ঋণের পুঁজি লব তোমার অঙ্ক হেন কালে ডাকলো বুঝে নীরব তব শঙ্খ যৌবনেরই পরশমণি করাও তবে স্পর্শ দীপক তানে উঠুক ধ্বনি দীপ্ত প্রাণের হর্ষ নিশার বক্ষ বিদার করে উদ্বোধনে গগন ভরে অন্ধ দিকে দিগন্তরে জাগাও না আতঙ্ক দুই হাতে আজ তুলব ধরে তোমার জয় শঙ্খ কাছে আরাম পেলেম শুধু লজ্জা এবার সকল অঙ্গ চেয়ে পরাও রণসজ্জা ব্যাঘাত আসুক নব নব আঘাত খেয়ে অচল রব বক্ষে আমায় দুঃখে তব জাগবে ডয়নঙ্ক দেব সকল শক্তি লব অভয় তব শঙ্খ তোমায় খোঁজা শেষ হবে না মোর যবে আমার জীবন হবে ভোর চলে যাব নবজীবন লোকে নূতন দেখা জাগবে আমার চোখে নবীন হয়ে নূতন সে আলোকে
পূর্ব তব নবমিলণ্ডর, তোমায় খোঁজা শেষ হবে না মোর। তোমার অন্ত নাই গো অন্ত নাই, বারে বারে নূতন খোঁজা তাই। আবার তুমি জানি না কোন বেশে দাঁড়াবে নাথ পথের পাশে এসে, আমার এ হাত ধরবে কাছে এসে, লাগবে প্রাণে নূতন ভাবের ঘোর। তোমায় খোঁজা শেষ হবে না মোর। ভক্ত হৃদি বিকাশ প্রাণ বিমোহন, ভক্ত হৃদি বিকাশ প্রাণ বিমোহন, নব নব ভব প্রকাশ, নিত নিত চিত্ত গগনে হৃদিশন, ভক্ত হৃদি বিকাশ প্রাণ বিমোহন, নব নব তব প্রকাশ, নিত নিত চিত্ত গগনে
শৈশব থেকেই রবীন্দ্রনাথ ছিলেন সুকণ্ঠের অধিকারী। তিনি বলছেন, কবে থেকে যে গান গাইতে জানতুম না তা আমার মনে পড়ে না। বিশ্ব প্রকৃতির অঙ্গন থেকে রবীন্দ্রনাথ সুর সংগ্রহ করেছেন। তা সে মাঝি মাল্লা, বেদে বেদিনী, ভিক্ষুক, দাস দাসী যেই হোক না কেন, তাই তার গান এত ব্যাপ্ত পরিসরে আজও চিরঞ্জীব। জোড়াসাঁকো থেকে সরাসরি এবার রবীন্দ্র তীর্থে আমরা। সেই দিন নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি নির্ঝরের মতোই উচ্চারিত হইয়া বসিয়া চলিল। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুথিয়া রাখিতে নারী। কবির জীবনে অপূর্ব সমন্বয়। রবীন্দ্র জীবন তথা স্রষ্টার ব্যক্তি মানুষ, সেখানে আছেন তার ভ্রাতুস্পত্রী ইন্দিরা দেবী। তাকে লেখা ছিন্নপত্রের চিঠির ভূমিকায় কবি বলছেন, তোকে আমি যেসব চিঠি লিখেছি তাতে আমার মনের সমস্ত বিচিত্র ভাব যেরকম ভাবে ব্যক্ত হয়েছে এমন আর কোনো লেখায় হয়নি। জীবন স্মৃতির এই পর্বে আমরা দেখি তারই পুত্রকন্যা মাধুরীলতা পদে কুটির হতে ত্রস্ত এলো কালো, আকাশ পানে হানি যুগল ভুরু
যতই